হ্যালো বন্ধুরা, আজ থেকে আমরা ক্লাস 11-এর যে কেমিস্ট্রি বইটা রয়েছে সেই কেমিস্ট্রি বইটা স্টার্ট করছি। যে লেকচারগুলো কি এনসিইআরটি বেস করে তৈরি করা হবে। আর সঙ্গে যে ছায়া প্রকাশনের বইটা রয়েছে, যেটা ওয়েস্ট বেঙ্গলের বই, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের স্কুলে পড়ানো হয়, সেই বইটার বেস করে সেই বইটা সহ থাকবে। কারণ কি ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা যে বোর্ডের এক্সাম দেবে তার উপর তার জন্য হেল্পফুল হবে। তো দেখো, যে প্রথম যে টপিকটা রয়েছে তার নাম কি, সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা। তো দেখো কি বলছে, দেখো যে প্রথম যে টপিকটা পড়বো আমরা এখান থেকে, যেটা রাসায়নিক সংযোগ সূত্র বা ল অফ কেমিক্যাল কম্বিনেশনস। বলছে যে ল অফ কেমিক্যাল কম্বিনেশনস রয়েছে, এটা মানে কি, ধরো আমি একটা যৌগ নিয়েছি, মানে রিয়াক্ট্যান্ট নিয়েছি এ আর বি, বিক্রিয়ক পদার্থ নিয়েছি, এই দুটোকে মিশিয়েছি, মেশানোর ফলে দুটো পদার্থ তৈরি করেছে, মনে করো সিআরডি। এটাকে বলছে প্রোডাক্ট বা বিক্রিয়াজাত পদার্থ, এই সিআরডি কে। আর এ আর বি কে কি বলে, বিক্রিয়ক বা রিয়াক্ট্যান্ট বলে, ইংরেজিতে কি বলে, রিয়াক্ট্যান্ট। আর বিক্রিয়ক পদার্থ বা হচ্ছে বিক্রিয়ক পদার্থ বাংলায়, এদিকে কি হবে, প্রোডাক্ট বা বিক্রিয়াজাত পদার্থ। তো এখানে দেখো, এই যে এ আর বি, এই দুটো মিলে তৈরি করেছে কি, সিআরডি। তাহলে এই যে এই দুটো তৈরি হওয়ার জন্য, এখান থেকে এই যে এই দুটো জিনিস তৈরি হওয়া বা একটা জিনিস তৈরি হওয়ার জন্য কিছু নিয়ম ফলো করে, কিছু সূত্র মেনে চলে। এদেরকে একসঙ্গে কি বলে, রাসায়নিক সংযোগ সূত্র বা ল অফ কেমিক্যাল কম্বিনেশন। দেখো, রাসায়নিক সংযোগ সূত্র, একে বলছে রাসায়নিক সংযোগ সূত্র। কি বলছে দেখো, দুই বা ততোধিক পদার্থের রাসায়নিক বিক্রিয়ায় এক বা একাধিক নতুন পদার্থের সৃষ্টি হয়। দাঁড়ি রাসায়নিক বিক্রিয়ার সময় পদার্থগুলি কতগুলি নির্দিষ্ট নিয়ম বা সূত্র মেনে চলে, এগুলিকে কি বলে, এগুলিকে রাসায়নিক সংযোগ সূত্র বলে বা ল অফ কেমিক্যাল কম্বিনেশনস বলে। এই সূত্রগুলি কি কি রয়েছে, দেখো পাঁচটা সূত্র রয়েছে তোমাদের বইয়ে। দেখো, ভরের নিত্যতা সূত্র রয়েছে, স্থির অনুপাত রয়েছে বা স্থিরানুপাত রয়েছে, আর কি গুণানুপাত রয়েছে, মিথন অনুপাত রয়েছে, আর কি মিথন অনুপাত রয়েছে, আর কি রয়েছে গে লুসাকের গ্যাস আয়তন সূত্র। তো প্রথম যেইটা টপিকটা রয়েছে এটা কি, তাহলে ভরের নিত্যতা সূত্র। তো প্রথম যে টপিকটা রয়েছে দেখো, ভরের নিত্যতা সূত্র কি বলছে, ল অফ কম্বিনেশন, বলছে ল অফ কনজারভেশন অফ মাস। কি বলছে দেখো, ল অফ কনজারভেশন অফ মাস, ভরের নিত্যতা সূত্র কে দিয়েছিল, ল্যাবোইশিয়া দিয়েছিল। দেখো, ল্যাবোইশিয়া দিয়েছিল কত খ্রিস্টাব্দে, 1774 খ্রিস্টাব্দে। এই পয়েন্টটা মনে রাখতে হবে। ল্যাবোইশিয়া দিয়েছিল কত খ্রিস্টাব্দে, 1774 খ্রিস্টাব্দে। এই সালটা না মনে রাখলে হবে, কারণ আমাদের নিটের জন্য সাল অত ইম্পর্টেন্ট না। তাহলে দেখো কি বলছে, কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের মোট ভর, বিক্রিয়ক পদার্থের মোট ভরের সঙ্গে বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের সমান হয়। মানে কি, ধরো NaCl বা এ একটা যৌগ রয়েছে, বি একটা যৌগ রয়েছে, এদের কি বলে, বিক্রিয়ক বলে। এদের কি বলে, বিক্রিয়ক। তাহলে এদের দেখো কি বলে, বিক্রিয়ক। এই যে এদের কি বলে, বিক্রিয়ক। এদের কি বলে, বিক্রিয়ক। এই দুটো মিলে কি তৈরি করবে, সিআরডি। এদের কি বলে, বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্ট বলে। তাহলে এদের যা মোট ভর, মনে করো এই দুটো মিলে 100 গ্রাম হয়েছে, তাহলে এই দুটো মিলে কত ভর হতে হবে, 100 গ্রাম হবে। এটাকেই কি বলে, ল অফ কনজারভেশন অফ মাস বা ভরের নিত্যতা সূত্র। তাহলে দেখো, এটাকে আমরা আমার ভাষায়, আমাদের ভাষায় কিভাবে লিখবো, এক্সাম হলে কিভাবে লিখবো, বা আমরা নোট করব কিভাবে, দেখো যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে, আমি বলেছি এই পাশে ধরো এ থেকে বি তৈরি হচ্ছে, বা এ প্লাস বি মিলে সি ডি তৈরি করছিল, এ থেকে বি তৈরি হয়েছে। তাহলে এটাকে কি বলে, বিক্রিয়ক বলে। আর বিটাকে কি বলছে, বিক্রিয়কজাত পদার্থ বলে, বিক্রিয়াজাত পদার্থ। তাহলে এটা বিক্রিয়ক, এটা বিক্রিয়াজাত পদার্থ। তাহলে বিক্রিয়কের মোট ভর, মানে বিক্রিয়কের ভর সমান সমান কি হবে, বিক্রিয়াজাত পদার্থের ভর। তাহলে এইটাকে আমরা আবার বড় করে লিখছি এ প্লাস বি, এটা থেকে তৈরি হচ্ছে কি, সি প্লাস ডি। তাহলে এখানে তুমি সমান সমানের বদলে এটাও দিতে পারো, যখন তুমি ব্যালেন্স করবা, এই রিয়াকশন যখন ব্যালেন্স হবে তখন সমান সমান দেবো। তাহলে এ প্লাস বি এর মোট ভর সমান সমান কি হবে, সি প্লাস ডি এর মোট ভর। তাহলে এক্সাম্পল নিয়েছে দেখো, NaCl একটা এক্সাম্পল। NaCl এর সাথে কি মেশাচ্ছে, AgNO3, সিলভার নাইট্রেট মিশিয়েছে, মিশালে কি হবে, এখান থেকে দেখো Cl, Na প্লাসটা যে NaCl রয়েছে, NaCl ভাঙবে কি করে, এটা নিচু ক্লাসে করেছে, NaCl ভেঙে কি তৈরি করে, Na প্লাস আর Cl মাইনাস। একইভাবে AgNO3 ভেঙে কি তৈরি করবে, দেখো AgNO3 বাংলায় কি হবে, Ag প্লাস হবে আর NO3 মাইনাস হবে। তাহলে ওপরের যে প্লাস রয়েছে নিচের সে মাইনাসের সাথে জুড়বে, ওপরে Na প্লাসের সঙ্গে কে জুড়বে, তারপর NO3 জুড়বে, জুড়লে কি হবে, দেখো NaNO3 জুড়েছে। আর এখানে তাহলে কি রয়েছে, Ag প্লাস রয়েছে, এই Ag প্লাসের সঙ্গে কি জুড়বে, Cl মাইনাস জুড়বে, জুড়ে কি তৈরি করবে, AgCl। এটা হচ্ছে সাদা ও পদক্ষেপ দেবে, এটা হচ্ছে কি দাম কেমন দেখতে, সাদা। তাহলে সাদা হোয়াইট পিপিটি দেবে, হোয়াইট প্রেসিপিটেশন দেবে, এটা সাদা পদক্ষেপ পড়বে। এবার এখানে বলছে যে এই দুটোর মোট ভর, মানে এই দুটোর যা ভর হবে, এই দুটো মিলে যদি 200 গ্রাম হয়, তাহলে এদিকের ভরও কত কত হবে, দুটো মিলে 200 গ্রাম হবে। তাহলে এইটাকেই বলছে ল অফ কনজারভেশন অফ মাস, ল অফ কনজারভেশন অফ মাস বা ভরের নিত্যতা সূত্র, এটাকেই বলছে। এটা কোন ক্ষেত্রে ইউজ হবে না, একমাত্র তেজস্ক্রিয় পরমাণুর ক্ষেত্রে। মানে ধরো তেজস্ক্রিয় পরমাণু কোনগুলো রয়েছে, যেমন ইউরেনিয়াম রয়েছে 92 235, ইউরেনিয়াম রয়েছে, পোলোনিয়াম রয়েছে, এরকম অনেক কিছু রয়েছে, থোরিয়াম রয়েছে, এগুলো সব কি
এগুলো সব কি, এগুলো সব হচ্ছে তেজস্ক্রিয় পরমাণু, যাদের ক্ষেত্রে এই ল অফ কনজারভেশনটা কি অ্যাপ্লাই হবে না, মানে ভরের নিত্যতা সূত্র এদের ক্ষেত্রে ইউজ হবে না। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট শর্ট কোশ্চেনের জন্য, বোঝা গেছে? এবার আমরা এর উপর বেস করে কিছু কোশ্চেন করবো। দেখো প্রথম যে কোশ্চেনটা রয়েছে সেটা দেখো কি বলছে, 10 গ্রাম এ আর 15 গ্রাম বি এর সঙ্গে বিক্রিয়া করে 5 গ্রাম এ টু বি তৈরি করেছে, সঙ্গে x গ্রাম এ বি তৈরি করেছে বা উৎপন্ন করে, তাহলে এক্স এর মান কত? দেখো এ এর সাথে কে বিক্রিয়া করছে, এ আর বি, মানে এ প্লাস বি বিক্রিয়া করে কি তৈরি করছে আমাদের, এ টু বি প্লাস এক্স তৈরি করছে। এ টু বি প্লাস কি তৈরি করছে, এক্স তৈরি করছে। তাহলে এ টু বি প্লাস এক্স তৈরি করছে, এখান থেকে যদি তোমরা এক্স এক্স তৈরি করছে না, এ টু বি প্লাস এক্স তৈরি করছে, তাহলে এখান থেকে যদি আমরা কি করবো, এখান থেকে দেখো এখান থেকে আমাদের কি বলছে, 10 গ্রাম এ, তাহলে এইটার মান কত দেওয়া আছে, 10 গ্রাম, তাহলে এইটা দেওয়া আছে 10 গ্রাম, এটা কত দেওয়া আছে দেখো 15 গ্রাম, এটা দেওয়া আছে, আর এইটার মান কত দেওয়া আছে দেখো 5 গ্রাম, তাহলে এটা কত হবে 5 গ্রাম, প্লাস কত হবে এক্স, এক্স গ্রাম এটা। মানে কি বলছি দেখো, ল অফ কনজারভেশন অফ মাসে কি ছিল, এদের মোট ভর, এদের যা ভর হবে সেই ভর এই দুটো ভরের সমান কি হবে, তাহলে এই দুটো ভর মিলে কত আসছে 25 গ্রাম আসছে, তাহলে 25 সমান সমান এদিকে কত আসছে 5 প্লাস এক্স, তাহলে এক্স এর মান কত আসছে আমাদের 20 গ্রাম আসছে, তাহলে এক্স এর মান কত গ্রাম আসছে 20 গ্রাম, তাহলে ওইটা কত হবে 20 গ্রাম, বোঝা যাচ্ছে কি বললাম? বা এমনি তুমি করতে পারতো, এটা 10 আর 15 25, তাহলে এখানে কত 5 রয়েছে, এটা তাহলে কত 20 গ্রাম, এটা মুখে মুখে, কিন্তু আমরা অ্যাপ্লাই করবো কিভাবে সেটা দেখাচ্ছি। তারপরে কোশ্চেনটা দেখো কি বলছে, বলছে যে HCl আর NaOH একটা রিয়াকশন দিয়েছে, যেটা মিলে কি তৈরি করেছে, NaCl তৈরি করেছে আর H2 তৈরি করছে। যদি 1 মোল HCl, এটা কত রয়েছে 1 মোল রয়েছে, এর সঙ্গে 1 মোল NaOH বিক্রিয়া করে 1 মোল HCl তৈরি করে, এবং এই বিক্রিয়াটি ভরের নিত্যতা সূত্র মানে ল অফ কনজারভেশন অফ মাস, এই সূত্র মেনে চলে, ল অফ কনজারভেশন অফ মাস এই সূত্র মেনে চলে, তাহলে কত গ্রাম H2 উৎপন্ন করবে? তাহলে দেখো ওই যেটা রয়েছে আমরা সেটাকে লেখার চেষ্টা করছি, HCl রয়েছে, এর সঙ্গে NaOH বিক্রিয়া করে কি তৈরি করবে, NaCl, NaCl আর কি তৈরি করছে দেখো, এটা সি, NaCl আর কি তৈরি করছে, H2 তৈরি করছে। এটা 1 মোল বলেছে, এর 1 মোল মানে কত গ্রাম হবে, 1 মোল মানে এর কত গ্রাম হবে দেখো, HCl যদি আমরা অ্যাড করি, HCl হাইড্রোজেনের ভর কত হয় 1 হয়, আর Cl এর ভর কত হয়, Cl হচ্ছে কত হয় 35.5, 35.5, তাহলে এটা কত হবে, নিচে 1 আর এটা কত ছিল 17, ক্লোরিন 17, তাহলে এর ভর কত হবে 1 প্লাস এগুলো অ্যাড হয় 35.5, মানে কত আসছে 36.5, তাহলে এটার জায়গায় আমরা কত লিখতে পারি 36.5, এর সঙ্গে কত যোগ হবে NaOH, NaOH কত হবে দেখো, এখানে আমরা একটা স্লাইড নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এবার কি রয়েছে NaOH, NaOH কত হবে দেখো, Na সোডিয়াম কত হয় 11, ওপরেরটা কত হয় 23, 11 ওপরেরটা কত হয় 23, অক্সিজেন কত হয় 8, ওপরেরটা কত 16, হাইড্রোজেন কত 1 1, তাহলে এগুলো সব যোগ হবে, ওপরে এগুলো যোগ হয়, তাহলে এখানে কত হবে দেখো, এর ভর কত হবে, এটা 23 আসছে প্লাস 16 আসছে প্লাস 1, 23 আর 16 কত 17, আর 23 যোগ করলে কত 40, তাহলে এটা কত আসছে 40, তাহলে এখানে লিখবো আমরা কত 40। NaCl কত হবে দেখো, NaCl কে যদি আমরা বের করি, NaCl কত হবে, এটা তো এটা তো 23 হয়, আর এটা কত হয় বলে দিয়েছি 35.5, তাহলে কত আসছে 58.5, তাহলে এখানে আমরা লিখবো 58.5, 58.5 প্লাস এটা কত এক্স, এটা আমরা বের করবো এক্স বা গ্রামও ধরতে পারো এখান থেকে, তাহলে এই দুটো যোগ করে কত আসছে এদিকে দেখো, এই দুটো যোগ করলে 40 আর 46, 40 আর হচ্ছে 36 যোগ করলে 76, তাহলে 76.5, আর এইটাই পাশে নিয়ে আসো, প্লাস আছে এ পাশে কত হবে মাইনাস, তাহলে 58.5 এত এক্স, এক্স এর মান তাহলে কত হবে দেখো এখান থেকে, যদি বাদ দিই আমরা 0.5 কেটে যাচ্ছে, তাহলে ওইখানে 16, তাহলে 8 1 থাকবে হাতে, 1 6, তার মানে 18 গ্রাম আসছে, কত আসছে 18 গ্রাম, তাহলে কত গ্রাম H2 তৈরি হবে 18 গ্রাম H2 তৈরি হবে, বোঝা গেছে? পরে কোশ্চেন আসো কি বলছে দেখো, বলছে নিচের কোন বিক্রিয়াটি ভরের নিত্যতা সূত্র মেনে চলে, নিচের কোন বিক্রিয়াটি ভরের নিত্যতা সূত্র মেনে চলে, দেখো নিচের কোন বিক্রিয়াটি ভরের নিত্যতা সূত্রকে মেনে চলে, করো দেখি কিভাবে করবা। এখানে দেখো আমরা যেভাবে করতে পারি, দেখো NH3 যেটা রয়েছে দেখো, আমরা যদি এর একটা এখানে লিখছি রিয়াকশনকে আমরা বোঝানোর জন্য, দেখো প্রথমটা যেটা রয়েছে N2 রয়েছে আর সঙ্গে কি রয়েছে 3H2, হেবার পদ্ধতির মতো দেওয়া আছে এটা, যদি রিয়েজেন্ট গুলো দেওয়া থাকে তো হেবার পদ্ধতি, তাহলে এটা দেখো কি হবে, যেমন নাইট্রোজেন কত হয়, নাইট্রোজেন এগুলো তোমার নিচু ক্লাসে পড়েছে, নাইট্রোজেন 7, ওপরে কত 14, কটা আছে দুটো, তাহলে 14 × 2 মানে কত হবে 28 গ্রাম, তাহলে এটা হচ্ছে কত আসছে 28 আসছে।
এটা কত আসছে? হাইড্রোজেন, একটা হাইড্রোজেনের জন্য কত হয়? হাইড্রোজেন 1 1, তাহলে 1 × 2 মানে কত? 2 কটা এরকম সামনে কত রয়েছে? 3, তাহলে 3 × 2 যা থাকবে সামনে সেটা গুণ হয়, তাহলে 3 দুগুণে 6, তাহলে এটা কত আসছে? 6। তাহলে 28 আর 6 যোগ করলে কত হবে? 34। তাহলে আমার এদিকে আসছে 34, তাহলে ওইদিকে আমার কত আসবে? 34 আসতে হবে। তাহলে নাইট্রোজেন কত হয়? 14 হয়। আর এটা কত আসছে? 3, তাহলে 17। তাহলে আমাদের মিললো? মিললো না। তাহলে এইটা হচ্ছে এই সূত্র মেনে চলে না, এটা এটা মানছে না। SO2টাকে দেখো, SO2 ক্ষেত্রে কি হবে? SO2 আর O2 যদি দেখো তুমি, SO2 এরম দেওয়া আছে, SO2 প্লাস O2 মিলে SO3 তৈরি করেছে। সালফার কত হয়? সালফার হচ্ছে কোথায়? 32। সালফার কত হয়? 16, ওপরে কত? 32। সালফার নিচে 16, ওপরে কত? 32, তাহলে ওপরেরটা 32। তাহলে এটা হচ্ছে 32 আসছে। অক্সিজেন কত হয়? 8 16, 16 দোকানে কত আসছে? 32। তাহলে এই সালফার 64, এই এটা কত আসছে? 32 আসবে। তাহলে এদিকে কত আসছে? 96। তাহলে এদিকে দেখো 96 আসে কিনা। এটা তো 32, আর 3 16 কত হয়? 48। তাহলে 32 আর 48 যোগ করলে 80, তাহলে এটাও মিলছে না, তাহলে এইটাও হবে না। এটা দেখো, এটা তো 2 হবে। আর এটা কত হয়? 8 ওপরে 16, 16 দোকানে 32, আর 32 দোকানে কত হয়? 64। আর এটা কত? 18। তাহলে এটা হচ্ছে ভরের নিত্যতা সূত্র মেনে চলে না। কিন্তু এটা দেখো, কার্বন কত? 6। কার্বন নিচে 6, ওপরে কত? 12, তাহলে এখানে কত হবে? 12 হবে। প্লাস অক্সিজেন কত হয়? 16 32 হবে। তাহলে এদিকে এদিকে কত আসছে? 44। 32 আর 12 যোগ করলে কত আসছে? 44। এদিকে কত আসছে দেখো, এই কার্বন হচ্ছে 12, আর অক্সিজেন কত? 16, 16 দোকানে কত? 32, মানে 44। তাহলে ভরের সূত্রতা ভরের নিত্যতা সূত্র কে মেনে চলছে? এইটা। তাহলে এখানে উত্তর কোনটা আসবে? এখানে উত্তর আসবে হচ্ছে ডি। দেখো যে স্থিরানুপাত সূত্র বা ল অফ ডেফিনাইট প্রপোর্শনস, ল অফ ডেফিনাইট প্রপোর্শনস অথবা কনস্ট্যান্ট প্রপোর্শন একে বলে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে নিট এবং আইআইটি আর WBJEE তে এই কোশ্চেন এসছে। তো দেখো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। কি বলছে? একটি নির্দিষ্ট যৌগের সর্বদাই উপাদান মৌলগুলির ওজনের অনুপাত নির্দিষ্ট বা স্থির থাকে। ধরো যেরকম তুমি কার্বন ডাইঅক্সাইড কী কীভাবে পেতে পারো? এক তো কার্বন আর অক্সিজেন বিক্রিয়া করে CO2 তৈরি করতে পারো। আবার কিভাবে তৈরি করতে পারো? কার্বনের সঙ্গে হাফ, দেখো হাফ অক্সিজেন বিক্রিয়া করেও, হাফ অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি হবে? CO2 তৈরি করবে। একইভাবে ক্যালসিয়াম কার্বনেটকে যদি হিট দাও, সেখান থেকেও তুমি CO2 পাবা। আবার কি Na2CO3 সঙ্গে যদি HCl এর বিক্রিয়া করাও, সেখান থেকেও কি তুমি পাচ্ছ? CO2 পাচ্ছ। মানে কি, CO2 গ্যাসকে বিভিন্নভাবে তৈরি করার বিভিন্ন পদ্ধতি, CO2 কে পাওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করা হয়েছে। এবার প্রত্যেকটা পদ্ধতিতেই কার্বন আর অক্সিজেনের রেশিও কি হবে? সেম থাকবে। দেখো কার্বন, এই প্রথমটায় যদি কার্বন আর অক্সিজেনের রেশিও যদি তুমি দেখো, কার্বন কত হয়? 12। অক্সিজেন কত হয়? অক্সিজেন গ্যাস হিসাবে থাকবে অক্সিজেন, তাহলে অক্সিজেন হচ্ছে কত হয়? O2, তাহলে নিচে 8, উপরে কত? 16, তাহলে 16 দুগুণে কত? 32। তাহলে এটা কত আসছে? 32। তাহলে এখানে যদি 4 দিয়ে কাটো, তাহলে রেশিও কত আসছে? 3:8। এখানে যদি দেখো তাও হবে, এই একই, এটাতেও কি আসবে অনুপাত? এই এখান থেকে কি আসবে? 3:8ই আসবে। এখান থেকেও কি আসবে? 3:8ই আসবে। এখান থেকেও কি আসবে? 3:8। মানে ওদের যে রেশিওটা ফিক্স থাকছে, এই জন্য একে কি বলছে? ল অফ ডেফিনাইট প্রপোর্শনস অথবা কনস্ট্যান্ট প্রপোর্শনস। দেখো যদি এই প্রবলেমটা এখানে যদি বুঝতে অসুবিধা হয়, দেখো একটা প্রবলেম দিয়ে করাচ্ছি, একটা অঙ্ক দিয়ে করাচ্ছি, দেখো পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো কি বলছে এবার, এই যে এইটা হচ্ছে একটা অঙ্ক, যেটা ভালো অঙ্ক। দেখো কি বলছে? বলছে একটি পরীক্ষায় কি নিচ্ছ? দেখো 2.4 গ্রাম আয়রন অক্সাইড। আয়রন অক্সাইড মানে কি? আয়রন অক্সাইড মানে FeO থাকবে। এফি অক্সাইডে কি থাকবে? Fe থাকবে আর O থাকবে। অক্সাইডে কি থাকবে? Fe থাকবে আর O থাকবে। দাঁড়াও এটা মুছে দিই, এই মাঝখানে লিখি। তাহলে দেখো, তাহলে কি থাকবে? প্রথম যে লাইনটা রয়েছে সেখান থেকে আমরা বলতে পারি যে অক্সাইডটা কি দিয়ে? Fe আর অক্সিজেনের রেশিও থাকবে, অক্সিজেন থাকবে, তাই তো। এত গ্রাম আয়রন অক্সাইড বলছে, একটি পরীক্ষায় এত গ্রাম আয়রন অক্সাইড রয়েছে, যে যার সঙ্গে কি হাইড্রোজেন গ্যাস দ্বারা বিচারিত করা হলো, মানে হাইড্রোজেন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করানো হলো, যার ফলে 1.6 গ্রাম আয়রন উৎপন্ন হয়েছে। আয়রন কত তৈরি হয়েছে? দেখো প্রথম লাইন, ওটা মানে 1.68 গ্রাম। যদি এটা 1.68 গ্রাম হয়, তাহলে এটা কত হবে? কি করে বের করবো? আমার টোটাল মিক্সার কত ছিল? দেখো এটা কত ছিল? 2.4 গ্রাম। টোটাল ছিল 2.4, জিরো দিয়ে দিলাম, এত গ্রাম ছিল। যেখান থেকে কত গ্রাম আয়রন বেরিয়েছে? 1.68। তাহলে 1.68 যদি বাদ দাও, তাহলে কত পড়ে থাকছে? 0.72 থাকছে না? হ্যাঁ, 0.72। তাহলে অক্সিজেন রেশিও কত আসছে? অক্সিজেন 0.72 থাকছে। এখানে জিরো দিয়ে দিতে পারো, তাহলে 0.72 থাকছে। তাহলে এখানে দশমিক আর দশমিক কেটে দিচ্ছি। তাহলে এটাকে যদি ফ্রেশ করে লিখি, 168 থাকছে, আর এদিকে কত? 72 থাকছে। এবার এখান থেকে আমরা কি করব? কাটাকাটি করব। যদি আমরা একে 4 দিয়ে কাটি, এই 4 দিয়ে কাটলে 4 18 কত হয়? 72, মানে এটা 18 আসছে। এটা 4 4 16,
আর 4 দুগুণে 8, আরও কাটবে, আরও কাটবে কত, 6 দিয়ে কেটে দাও, তাহলে 6 7টা 42 আর 3 6 18, আর কাটবে না। তাহলে রেশিও দেখেছো 7:3, 7:3, এই ফিক্সড রেশিও পরের বারও আসতে হবে। পরে একটা কি নিচ্ছ দেখো, পরে একটা তুমি আর একটা কি নিচ্ছ দেখো, অন্য একটা পরীক্ষায় 2.9 গ্রাম বলছে, 2.9 গ্রাম কি নিয়েছো, আয়রন অক্সাইড নিয়েছো, 2.9 গ্রাম কি নিয়েছো, আয়রন অক্সাইড নিয়েছো। তাহলে 2.9 গ্রাম যদি আয়রন অক্সাইড নাও, এটা দ্বারা মুছে দিই এটা, তাহলে 2.9 গ্রাম আমরা কি নিচ্ছি, আয়রন অক্সাইড নিচ্ছি, যেখানে হাইড্রোজেন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করানো হয়েছে, মানে বিজারিত করা হয়েছে, যার ফলে 2.03 আয়রন উৎপন্ন হয়েছে। তাহলে এক্ষেত্রে স্থিরানুপাত সূত্র প্রয়োগ হবে কি না তাই বলো দেখো। তাহলে আমরা এখানে যে ইটা রয়েছে, এখানেও আয়রন আর অক্সিজেনের রেশিও থাকবে। আয়রন কত কত গ্রাম তৈরি হয়েছে, 2.03 রয়েছে, আয়রন 2.03। তাহলে আয়রন যদি 2.03 হয়, তাহলে অক্সিজেন কত হবে, টোটাল কত রয়েছে, মিক্সচার কত রয়েছে দেখো, 2.90, যার থেকে আমি বাদ দেবো কত, 2.03। তাহলে বাদ দিলে কত পড়ে থাকছে, 0.87 থাকছে। তাহলে এইটাকে কত আসছে, 0.87, দশমিক কেটে দিলাম। তাহলে এটা কত পড়ে থাকছে, ফ্রেশ করে লিখলে 203, আর এটা কত 87। তাহলে 87 দেখো, এটা কত, এটা হচ্ছে 29 এর মাল্টিপ্লাই এটা। তাহলে আমি যদি একে 29 দিয়ে ভাগ করি, তাহলে কত পাচ্ছি দেখো, 29 দিয়ে ভাগ করলে 3 পাচ্ছি। তাহলে এইটা আমরা কত আসছে, 3, 29 দিয়ে এটাকে ভাগ করলে 3, আর এটাকে 29 দিয়ে ভাগ করো কত আসবে, 29 দিয়ে যদি এটাকে ভাগ করো, প্রথম কথা দেখো 29 এখানে 3 আসছে শেষে, তাহলে আমার 29-এর সাথে কত গুণ করতে হবে যাতে সেটা শেষে, মানে শেষে ইউনিট ডিজিটের 3 আসে, তাহলে দেখো 7, তাহলে লাস্টে 3 আসবে, 7 নং কত, 63, 3 হাতে কত 6, তাহলে 7 দুগুণে 14 আর 6 কত 20, তাহলে এটা কত এসছে, 7 এসছে। তাহলে দেখো আগেরটা অনুপাত কত ছিল, 7:3, পরেও কত এসছে, 7:3। তাহলে ফিক্সড এটাকেই বলছে ল অফ ডেফিনাইট প্রপোর্শনস অথবা ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন বা স্থির অনুপাত প্রপোর্শনস। একটা প্রবলেম দিয়ে আমরা বুঝিয়ে দিয়েছি, এই টাইপের প্রবলেম আসলে নিশ্চয়ই করতে পারবো। বুঝেছো কি বললাম, পরে দেখো, পরে যদি আরেকটা প্রবলেম, এর আরেকটা প্রবলেমও করে নাও, দেখো কি বলছে। এই যে বলছে ধাতব ও ম্যাগনেসিয়াম অক্সাইডের বিক্রিয়ায় অক্সিজেন, ধাতব ম্যাগনেসিয়াম ও অক্সিজেনের বিক্রিয়ায় প্রাপ্ত বিশুদ্ধ ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগের 5 গ্রাম ম্যাগনেসিয়ামের পরিমাণ 3 গ্রাম, ম্যাগনেসিয়ামের পরিমাণ 3 গ্রাম, মানে এই মিক্সচারটা আছে কত, টোটাল 5 গ্রাম। এইটা কত দেওয়া আছে, টোটাল 5 গ্রাম, প্রথম লাইনের মানে 5 গ্রাম, যার মধ্যে 3 গ্রাম কি তৈরি হচ্ছে, ম্যাগনেসিয়াম আছে 3 গ্রাম, তাহলে অক্সিজেন কত আছে বুঝতে পারছো, 2 গ্রাম অক্সিজেন রয়েছে। আবার ম্যাগনেসিয়াম কার্বনেট, এটাকে ম্যাগনেসিয়াম কার্বনেট MgCO3 কে যদি উত্তপ্ত করা হয়, তাহলে তুমি বিশুদ্ধ এমজিও যৌগের 8.5 গ্রাম, পরে এবার এমজিওতে কত গ্রাম রয়েছে, 8.5 গ্রাম এমজিও রয়েছে, ম্যাগনেসিয়াম অক্সাইড রয়েছে, যেখানে তুমি ম্যাগনেসিয়ামের পরিমাণ দেখছো কত, 5.1 গ্রাম। তাহলে বলছে এটা কি ল অফ ডেফিনাইট প্রপোর্শন অথবা ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন বা স্থিরানুপাতকে মানছে কিনা। তাহলে প্রথম যে কেসটা রয়েছে সেটা দেখো, প্রথম যে ম্যাগনেসিয়াম অক্সাইড রয়েছে, দেখো এই প্রথম যে ম্যাগনেসিয়াম অক্সাইড রয়েছে, সেখানে এমজি আর অক্সিজেনের অনুপাত যদি দেখো, এটা 5 গ্রাম ছিল, যার মধ্যে এটা কত গ্রাম তৈরি হয়েছে, 3 গ্রাম, তাহলে ওটা কত আসছে, 3। তাহলে আমার অনুপাত আনতে হবে কত, 3:2। যদি 3:2 দেখাতে পারি, তখনই আমরা কি বলবো, ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন কি ফলো করছে। তাহলে পরের বা দ্বিতীয় ক্ষেত্রে দেখো কি হবে, দ্বিতীয় ক্ষেত্রে আমরা কাকে উত্তপ্ত করেছিলাম, ম্যাগনেসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করা হয়েছে, করার ফলে তুমি কি পেয়েছো, ম্যাগনেসিয়াম অক্সাইড পেয়েছো। আর কি পাচ্ছে আমার দরকার নেই এখানে। তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড রয়েছে যেটা, এই ম্যাগনেসিয়াম অক্সাইডের এটার পরিমাণ কত দেওয়া আছে, এটার পরিমাণ দেওয়া আছে 8.5 গ্রাম, এটা কত দেওয়া আছে, 8.5 গ্রাম। তাহলে এদের অনুপাত কত, এখানে দেখো অনুপাত কি হবে, ম্যাগনেসিয়াম আর অক্সিজেনের অনুপাত কত আছে দেখো, ম্যাগনেসিয়াম কত দেওয়া আছে এর মধ্যে, 5.1 গ্রাম ম্যাগনেসিয়াম রয়েছে। তাহলে 5.1 গ্রাম হলে অক্সিজেন কত হবে, বাদ দিয়ে দাও এখান থেকে, 5.1 বাদ দিলে কত আসছে দেখো, 3.4 আসছে না, তাহলে 3.4 আসছে। তাহলে এটাকে যদি দশমিক তুলে দাও, তুলে দিলাম, তাহলে কি আসছে, 51 এখান থেকে, ইস্টু কত আসছে, অনুপাত কত আসছে, 34, কত দিয়ে যাবে, 17 দিয়ে, 3 17 কত হয় 51, আর 17 দোকানে কত 34। তাহলে আমার অনুপাত এখানে কত এসেছিল, 3:2 এসেছিল, ওখানেও কত এসছে আমার অনুপাত, 3:2। তার মানে কোন সূত্রে অ্যাপ্লাই হচ্ছে, ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন বা ল অফ ডেফিনেট প্রপোর্শনস হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে। বোঝা যাচ্ছে কি বললাম, এবার ক্লিয়ার হচ্ছে। পরে আসো, পরে দেখো আরো অঙ্ক যদি থাকে, নেই আর প্রবলেম নেই, আর পরে যদি যখন আমরা PYQ করব,
তখন আমরা এই প্রবলেম আরও নেব, ঠিক আছে? আর তোমরা পারবা এরপরে যখন তুমি ওইটা পিআইকিউ করতে যাবা তো দেখবা পারবা। এরপরে দেখো স্থির অনুপাত সূত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে, কিছু কিছু লিমিটেশন রয়েছে। কিছু লিমিটেশন মানে কি, এটা হচ্ছে আইসোটোপের ক্ষেত্রে প্রযোজ্য না। আইসোটোপ মানে কি, যেরকম হচ্ছে অক্সিজেনের তুমি তিনটে আইসোটোপ জানতে, কি কি জানো অক্সিজেনের তিনটে আইসোটোপ? অক্সিজেন 8 16 জানো, অক্সিজেন 8 17 জানো, আর কি জানো? অক্সিজেন 8 18 জানো। যেমন হাইড্রোজেনের তো তিনটে আইসোটোপ ছিল, কি কি ছিল? হাইড্রোজেনের 1 1 ছিল, 1 2 ছিল, আর কি 1 3 ছিল। সেম সেম এইভাবে এদের ক্ষেত্রে কি হয়, এদের ক্ষেত্রে এই ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শনস হচ্ছে অ্যাপ্লাই হয় না, প্রথম কথা। আমার নিটের জন্য কি লাগবে, খালি এইটুকু লাগবে ব্যাস, আর কিচ্ছু না। যে যদি বলে ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শনের লিমিটেশন কাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, তাহলে কি অক্সিজেনের যে আইসোটোপ রয়েছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। বোঝা গেল কি বললাম? একইভাবে পরেরটাই দেখো, পরে একটা যৌগ রয়েছে যে ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় না। কি যৌগের নাম কি? কিউপাস সালফাইড। বলছে কিউপাস সালফাইড, যে কিউপাস সালফাইড রয়েছে সেই কিউপাস সালফাইড যৌগে, কিউপাস সালফাইড যৌগ এইটা রয়েছে দেখো, এইটা আর এইটা। আর কি রয়েছে? টাইটানিয়াম অক্সাইড রয়েছে, এইটা আর এইটা। এদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কি কি রয়েছে দেখো, কিউপাস সালফাইডের যে ইয়ে রয়েছে, কিউপাস সালফাইডের যে সংকেত রয়েছে, যে কিউপাস সালফাইডের যৌগগুলো রয়েছে, এই যে একটা, এই একটা, এই দুটোর ক্ষেত্রে অ্যাপ্লাই হবে না, মুখস্থ করতে হবে। আর এইটা, আর এটার নাম কি? টাইটেনিয়াম অক্সাইড। এই দুটোর ক্ষেত্রে অ্যাপ্লাই হবে না। বোঝালে কি বললাম? পরে চলে আসো, এর পরের কোশ্চেনে দেখো, পরের টপিকে কি বলছে দেখো। পরের টপিক বলছে গুণানুপাত সূত্র, ল অফ মাল্টিপল প্রপোর্শনস। কি রয়েছে দেখো, ল অফ মাল্টিপল প্রপোর্শনস কে দেয়? বিজ্ঞানী ডাল্টন দেয়। কে দেয়? বিজ্ঞানী ডাল্টন দেয়। কত খ্রিস্টাব্দে? 1803 সালে এটা দিয়েছিল। 1800 কত 3 সালে। যদি 1803 সালে দেয়, এখানে দেখো বিবৃতিটা লেখা আছে, তোমাদের বইয়ের থেকে তোলা এটা, যে ছায়া প্রকাশনীর যে বইটা রয়েছে সেই বই থেকে, কিন্তু আমরা এখানে ওটা পড়ার দরকার নেই। আমি যেটা দেখো সহজ ভাষায় লিখেছি সেটা দেখো, এই যেটা, এটা নয়। উদাহরণ আমরা পরে দেখে নিচ্ছি, উদাহরণ আমরা ভালো করে দেখে নেব। এই যে গুণানুপাত বা ল অফ মাল্টিপল প্রপোর্শনের সূত্র কি বলছে, যখন দুটি মৌলের রাসায়নিক বিক্রিয়া করে, যখন দুটি মৌল রাসায়নিক বিক্রিয়া করে দুই বা ততোধিক যৌগ গঠন করে, তখন একটি মৌলের নির্দিষ্ট ওজনের সঙ্গে অপর মৌল যে ভিন্ন ভিন্ন ওজনে যুক্ত হয়, সেই ওজনগুলো সর্বদাই ছোট পূর্ণ সংখ্যার অনুপাতে থাকে। ছোট পূর্ণ সংখ্যার অনুপাতে থাকে, মানে বোঝা গেল না? না, দেখো, যদি মানে না বোঝা যায় তো দেখো আমি কি করছি, এখানে উদাহরণ দিয়ে দেখা আছে দেখো। কার্বন আর হাইড্রোজেন যদি মেশাও, তুমি কার্বন আর হাইড্রোজেন মিশে কি কি তৈরি করতে পারো? এক তো তুমি কি তৈরি করতে পারবা দেখো, C2H4 তৈরি করছো। আর কি তৈরি করছো? ইথেন তৈরি করছো, এটা ইথিলিন তৈরি করেছো। আর কি? অ্যাসিটিলিন করতে পারবা, C2H2 করতে পারবা। এটা অ্যাসিটিলিন, এটা ইথিলিন, আর এটা কি ইথেন। এটা এর মধ্যে যে কোনো একটা যৌগকে কি করতে হবে? ফিক্সড। আমি কার্বনকে ফিক্স করলাম, কার্বনকে কি করলাম? ফিক্সড করে নিয়েছি। কার্বন হচ্ছে সবার ক্ষেত্রে সেম থাকবে, কার্বন ফিক্সড থাকবে। তাহলে কার্বন যদি ফিক্স থাকে, বাকি যেগুলো রয়েছে সেই যৌগগুলোকে একটা নির্দিষ্ট, ওই কার্বনের সঙ্গে একটা কি নির্দিষ্ট ওজনের সরল অনুপাতে যুক্ত হবে, নির্দিষ্ট ওজনের সরল অনুপাতে যুক্ত হবে। যেরকম দেখো, এখানে হাইড্রোজেন কত রয়েছে? 4টে, এখানে কটা? 6টা, এখানে কটা? 2টো। তাহলে এই হাইড্রোজেন কটা নিয়েছি? এখানে 4টে, এখানে কটা? 6টা, এখানে কত? 2টো। তাহলে এর যদি অনুপাত করো, 4 6 2, এর অনুপাত করলে 2 3 আর 1, তাহলে দেখো একদম সরল অনুপাতে আসছে না? অনুপাতে আসছে। এইটাকেই বলছে হচ্ছে কি ল অফ মাল্টিপল প্রপোর্শনস। মানে কি, কোনো একটা যৌগকে ফিক্সড করো, আর বাকি যে যৌগগুলো আছে সেই যৌগগুলোর অনুপাত দেখো, যদি একটা সরল অনুপাত আসে তাহলে সেটাকে বলবো ল অফ মাল্টিপল প্রপোর্শনস। তাহলে সেটাকে কি বলবো? ল অফ মাল্টিপল প্রপোর্শনস। এবার দেখো এর কিছু উদাহরণ দেখো আরো, কারণ এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এক হচ্ছে ল অফ ডেফিনেট প্রপোর্শনস, ওটা ইম্পর্টেন্ট ছিল, আর এটাও ইম্পর্টেন্ট কারণ এটাও নিটে কোশ্চেন এসছে, আইআইটিতেও এসছে। তো দেখো এইবার পরের যেটা নিচ্ছি আমরা, পরের উদাহরণ দেওয়া দেখো কি দেওয়া আছে। দেখো, ক্লোরিন আর অক্সিজেন মিলে কি কি তৈরি হবে? ক্লোরিন আর অক্সিজেন মিলে কি তৈরি করতে পারে? Cl2O তৈরি করতে পারে, Cl2O3 তৈরি করতে পারে, আর কি Cl2O5 তৈরি করতে পারে। যেমন নাইট্রোজেন আর অক্সিজেন মিলে 5টা অক্সাইড তৈরি করেছিল, সেরকম এখানে দেখো আর কি Cl2O5 তৈরি করতে পারে, আর Cl2O7। এর মধ্যে কোনটাকে ফিক্সড করতে বলেছি আমরা? Cl কে ফিক্সড করতে বলেছি। যদি Cl কে ফিক্সড করো তুমি, তাহলে এটা কত? অক্সিজেন কটা রয়েছে? কিছু নেই মানে 1, তাহলে 1 রয়েছে, এর কত? 3 রয়েছে, এর কত? 5, এর কত? 7। তাহলে অনুপাত করো 1:3:5 7। আর কোনো অনুপাত করা যাবে? ছোট অনুপাত আর যাবে না। তাহলে এটাকেই বলছে ল অফ মাল্টিপল প্রপোর্শন। সেটাকে কি বলছে? ল অফ মাল্টিপল প্রপোর্শন। হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি তৈরি করে দেখো, অক্সিজেন আর হাইড্রোজেন মিলে কি জল তৈরি হয়, আর এটা কি তৈরি হয়? হাইড্রোজেন পার অক্সাইড, H2O2।
তাহলে এখানে আমরা হাইড্রোজেনকে ফিক্সড করেছি, হাইড্রোজেনকে যদি ফিক্সড করো তুমি, তাহলে এখানে দেখো অক্সিজেন কটা রয়েছে, একটা রয়েছে, এখানে অক্সিজেন কটা রয়েছে, দুটো, তাহলে এদের অনুপাত কত হবে, 1:2। এটাকেই বলছে ল অফ মাল্টিপল প্রপোর্শনস। আরো কিছু উদাহরণ রয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট। তো দেখো এটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে, এটা দেখো নাইট্রোজেন আর অক্সিজেন মিলে হচ্ছে নাইট্রোজেনের 5টা অক্সাইড রয়েছে, যার মধ্যে আমরা এখানে 4টে লিখেছি। দেখো দেখো কি রয়েছে, নাইট্রোজেন আর অক্সিজেন মিলে কি তৈরি হবে, N2O তৈরি হবে, N2O3 তৈরি হবে, N2O5 তৈরি হবে, N2O4 তৈরি হবে। যদি এটা তৈরি হয় আর এর মধ্যে আমরা যদি নাইট্রোজেনকে ফিক্সড করি, তুমি বলবা যে অক্সিজেনকে কেন ফিক্সড করছো না, অক্সিজেনকে ফিক্সড করেও দেখিয়ে দেবো, দেখিয়ে দিচ্ছি, অক্সিজেনকে ফিক্সড করেও দেখিয়ে দিচ্ছি। তাহলে নাইট্রোজেনকে যদি তোমরা ফিক্সড করো তাহলে এর অনুপাত কত আসছে, 1:3:5:4, 1:3:5:4, আর ছোট করা যাবে না, আর ছোট করা যাবে না। এবার দেখো এখান থেকে যদি তুমি অক্সিজেনকে ফিক্সড করতে, এই যেখানে লিখেছি অক্সিজেনকে ফিক্সড করেছি, তাহলে অক্সিজেনের সবার এই সেম কি হতে হবে, এই অক্সিজেনগুলো সবার সেম হতে হবে। তাহলে অক্সিজেন এখানে কটা রয়েছে, একটা, এখানে কটা রয়েছে, 3টে, তাহলে একে 3 দিয়ে ভাগ করো। তাহলে এটাকে 3 দিয়ে ভাগ করছি, 3 আর 3 কেটে 1 হবে, তাহলে একেও 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 2 এর নিচে 3 আসবে, তাহলে একইভাবে 2 এর নিচে কত আসবে, 5 আসবে, আর 2 এর নিচে কত আসবে, 4 আসবে। তাহলে এখানে অক্সিজেন সেম হয়ে গেছে। এবার অক্সিজেনকে ফিক্সড করতে হবে, বোঝা গেল, ফিক্সড মানে অক্সিজেনের সেম করতে হবে। তাহলে অক্সিজেন ফিক্সড হয়ে গেছে, তাহলে নাইট্রোজেন প্রথমে কত রয়েছে, 2 রয়েছে, এর নাইট্রোজেন কত রয়েছে, অনুপাত 2/3 রয়েছে, এর কত রয়েছে, 2/5, এর কত 2/4, তাহলে 3, 5 আর 4, ওপরের সব 2 রয়েছে না, 2 চলে গেল, অনুপাতে 2 চলে গেছে, তাহলে কি করেছে দেখ, 1 রয়েছে, ইস টু 1/3, 1/5, 1/3, 3, 5 আর 4-এর এলসিএম নিয়েছি আমরা, দেখো ম্যাথ চলে এসছে, 3, 5 আর 4-এর এলসিএম কত হয়, 60 হয়। তাহলে 3 5 20, 3 5 15, 4 3 5 15, 4 15 কত, 60। তাহলে প্রথমে দেখো 60 হয়েছে, তাহলে 60 দিয়ে এই 1-এর সাথে গুণ হবে, 60 একে 60, তাহলে ওপরে 60 মানে এরকম আছে, 1/3 আছে তো, পরে কত রয়েছে, 1/5 রয়েছে, ইস্টু কত, 1/4 রয়েছে, আর 1:2 ছিল, তাহলে আমি 1-এর সাথে 60 গুণ করেছি, তারপরে কত হবে, 1-এর সাথে 60 গুণ করবো, আর নিচে কত, 3 রয়েছে, পরেরটা 1-এর সাথে কত গুণ করবো, 60 গুণ করবো, নিচে কত, 5 রয়েছে, পরেরটাতে 1/4 রয়েছে, ওর সাথে কত গুণ করবো, 60, তাহলে 3 দিয়ে কাটলে কত, 20, তার জন্য 20 লিখেছি, 5 দিয়ে কাটলে কত, 12, 4 দিয়ে কাটলে কত, 15, আর ছোট করা যাবে, এটা আর ছোট করা যাবে না, এটা হচ্ছে এর সরল অনুপাত। বোঝা যাচ্ছে কি বললাম, এটাই হচ্ছে এর সরল অনুপাত। এবার দেখো এর হয়তো কিছু প্রবলেম আছে, যেগুলো কিছু অঙ্ক আছে, আমরা সেগুলোকে করার চেষ্টা করছি। দেখো কি বলছে, বলছে এ আর বি দুটি যৌগে রয়েছে, যেমন টিন আর অক্সিজেন দ্বারা গঠিত। এ যৌগে টিন কত রয়েছে, এত পার্সেন্ট, অক্সিজেন কত রয়েছে, এত পার্সেন্ট রয়েছে। বি যৌগে কত রয়েছে, এত পার্সেন্ট টি আর এত পার্সেন্ট অক্সিজেন রয়েছে। তাহলে দেখাও যে এটা ল অফ মাল্টিপেলকে প্রপোর্শনস, ল অফ মাল্টিপল প্রপোর্শনসকে ফলো করছে, ল অফ মাল্টিপল প্রপোর্শনসকে কি করছে, ফলো করছে। তাহলে ফলো করছে কি করে, না করছে কিনা সেটার জন্য দেখতে হবে তাহলে আমাদের। তো দেখো সেটাকে আমরা কিভাবে দেখতে পারি, ল অফ মাল্টিপলকে ফলো করছে কিনা। দেখো এখানে যদি দেখো প্রথম যৌগ রয়েছে যেটা এ যৌগ, এ যৌগ রয়েছে, এ যৌগে কি কি রয়েছে, দেখো টিন রয়েছে, আর কি রয়েছে, অক্সিজেন রয়েছে, টিন আর অক্সিজেন রয়েছে না। টিন কত পার্সেন্ট রয়েছে, দেখো 78.77% রয়েছে, আর এটা কত রয়েছে, 21.23% রয়েছে, পার্সেন্ট পার্সেন্ট চলে গেছে। তাহলে এখান থেকে যদি আমরা দেখি, এটাকে যদি আমরা দেখি, এটা এখান থেকে যদি আমরা দেখি, তাহলে দেখো আমরা এই জিনিসটাকে দিয়ে ভাগ করে দিচ্ছি নিচে, একে 2 1 2 3 দিয়ে ভাগ করছি, দশমিক তুলে দিয়েছি, এরও দশমিক তুলে দিয়েছি, তাহলে এর কত হবে, 2 1 2 3 দিয়ে ভাগ করছি এটাকে। তাহলে এটাকে যদি 2 1 2 3 দিয়ে ভাগ করো, তোমার প্রথম কত ঘর যাবে, দেখো 2 1 2 3 যদি একে ভাগ করো, তিনে এটা হচ্ছে 3 3 9, 3 2 6, আর 3 1 3, 3 3 2 6, মানে হচ্ছে 3 ঘর যাচ্ছে, তাহলে 3.3 আসবে। তারপরে কত আসছে দেখো, একে তো ভাগ, এটা ভাগ করো, দেখো 87877, এটা তোমরা ক্যালকুলেটরে ভাগ করো বা মোবাইল ইসে ভাগ করে নাও। এটা হচ্ছে প্রথমে 3 ঘর যাচ্ছে, 3 ঘর দিলে হচ্ছে কত আসছে, এটা 3 ঘর দিলে 69 আসছে, আর 3 আসছে, আর 6 আসছে, তাহলে হচ্ছে 9 আছে কত, 17 পাবো, 8 হলে হাতে 1, এটা হচ্ছে 0 মিলছে, আর এটা কত 5, এটা কত 1। তাহলে দেখো এবার দশমিক নিতে হবে, দশমিক নিয়ে 0 কত ঘর যাবে, 7 দিয়ে, 8 দিয়ে বেশি হচ্ছে, তাহলে 7 দিয়ে, 7 দুগুণে 14, মানে 3.7, তাহলে 3.71 আসবে, ভাগ করে দেখো 1 আসবে, 3.71, আর এদিকে কত, এটা কেটে গেছে, তার মানে কত 1, তাহলে 3.71:1 এসছে এটা। এবার বি যৌগটা দেখো, বি যৌগে কত আসে, এবার আমরা বি যৌগটা দেখব।
বি যৌগ, যদি তুমি বি যৌগে দেখো টিন আর অক্সিজেনের অনুপাতটা দেখো, যদি টিন ইস টু অক্সিজেন কত রয়েছে দেখো, আর টিন কত রয়েছে, বি যৌগে টিন রয়েছে 88.12, তাহলে এটা রয়েছে 88.12 ইস টু, পার্সেন্ট ছিল পার্সেন্ট তুলে দিয়েছি আগেই, আর এটা কত এসছে 11.8, এর ভাগ এতে বিয়োগ করলেও তাই বোঝা যেত, তাহলে এত এসছে, তার এইটা যদি আসে তাহলে আমরা দশমিক তুলে দিচ্ছি, এটা হচ্ছে ক্যালকুলেটিভ এটা, তাই একে এটা দিয়ে ভাগ করে দিচ্ছি 1188, তাহলে একেও ভাগ করে দাও, 1188 দিয়ে ভাগ করলে এটা তো 1 আসছে, এটা তো 1 আসছে না, এটা তো 1 আসছে, আর এটা কত আসবে, এটা 8 এবং 88 বেশি বেশি হয়ে যাচ্ছে, মানে 7 দিয়ে যাবে, মানে 7 দিয়ে যাচ্ছে, তাহলে 7.42 দিচ্ছি, এটা তুমি ভাগ করে দেখো 7.42 আসবে, 7.42 আসছে না, তাহলে 7.42 আসে এখান থেকে, তাহলে আমরা যে কোনো একটাকে ফিক্সড করতে হবে, চলে আসো, এখানে কোনটাতে অক্সিজেন রয়েছে 1, একটার মান সেম করো 1, একটার মান সেম আছে কোনটা, একটা 1 আছে অক্সিজেন, ওখানে 1, এখানে অক্সিজেন কত 1, তাহলে 1 এসছে না, বাকি দুটো সরল অনুপাতে থাকতে হবে, একটা প্রথমটা কত রয়েছে 3.71, তাহলে প্রথমটা রয়েছে 3, কত রয়েছে 3.71, এর সাথে কত আসবে 7.42, এদের অনুপাত দেখো কত আসছে দেখো, 2 দিয়ে গুণ করো, 2 একে 2, 7 দুগুণে 14, 3 দুগুণে 6 একে 7, তার মানে এটা 1:2 অনুপাতে এসছে সরল অনুপাতে, তার মানে এটা কি ল অফ মাল্টিপলকে কি ল অফ মাল্টিপল প্রপোর্শনসকে ফলো করছে, বোঝা গেছে কি বললাম, তাহলে এটা কি হচ্ছে ল অফ মাল্টিপল প্রপোর্শনসকে কি ফলো করছে। তারপরে কোশ্চেন দেখো একই রকম রয়েছে, সেম কোশ্চেন করার চেষ্টা করো, ঠিক আছে, আমি এক করে দিচ্ছি, তোমরা পজ করে করার চেষ্টা করো, দেখো প্রথম যে যৌগ রয়েছে, বা পড়ে নাও একবার, দুটো যৌগ প্রথম, আর দুটো যৌগ থাকবে এখানে, কারণ দুটি যৌগ এখানে দেওয়া হয়েছে, বলছে হাইড্রোজেন অক্সিজেনের দুটি যৌগ, যথাক্রমে এত এত পার্সেন্ট হাইড্রোজেন আছে, এত এত পার্সেন্ট হাইড্রোজেন আছে, দেখাও যে ফলগুলি ল অফ মাল্টিপলকে ফলো করছে। তো দেখো প্রথম যে যৌগ রয়েছে, প্রথম যৌগে হাইড্রোজেন আর অক্সিজেন থাকছে, হাইড্রোজেন কত রয়েছে দেখো 42.9%, তাহলে অক্সিজেন কত হবে, 100 থেকে এটা বাদ দিয়ে দাও, পার্সেন্ট থাকে না, পার্সেন্ট মানে কি, পার্সেন্ট মানে 100-র মধ্যে এ হচ্ছে এত রয়েছে, তাহলে বাকিটা কি থাকবে, অক্সিজেন থাকবে, অক্সিজেন বাদ দাও বাকিটা, তাহলে 100 থেকে 42.9 বাদ দিলে কত হবে, 42.9 বাদ দিলে হচ্ছে 57.1 হবে, কারণ কি 42 হলে 58 হতো, এখানে 9 বাদ যাবে, এক তাহলে তাহলে ওইদিকে 1 হবে, তাহলে এখান থেকে আমরা এটা ছোট আসছে এটা বড় আসছে, তাহলে আমরা দশমিক তুলে দিচ্ছি, প্রথম কথা দশমিক তুলে দিলাম, তাহলে দশমিক তুলে দেওয়ার পরে আমরা যদি এটা দিয়ে 4-9 দিয়ে এটাকে ভাগ করি, এদিকেও 4-9 দিয়ে ভাগ করো, তাহলে এইটা কত আসছে 1 আসছে, আর এইটা যদি ভাগ করো তাহলে আসবে আমার 1.33, 1.33 ভাগ করে এটা কত আসছে 1.33, এবার যে বি একটা যৌগ রয়েছে, অন্য একটা একটা যৌগ রয়েছে দেখো, অন্য একটা যৌগ রয়েছে, দ্বিতীয় যৌগে কি হবে দেখো, দ্বিতীয় যৌগে আমরা কি করতে পারি, দ্বিতীয় যৌগে হাইড্রোজেন কত আসছে 27.3%, হাইড্রোজেন কত আছে 27.3% না, তাহলে হাইড্রোজেন আছে 27.3%, তাহলে হাইড্রোজেন ইস টু অক্সিজেন ছিল, এটা হচ্ছে 27.3% আছে, তাহলে এইটা কত হবে 100 থেকে বাদ দিয়ে দাও, এটা 27.3 বাদ দিলে 72.7, তাহলে এখান থেকে দশমিক আর দশমিক তুলে দাও, দশমিক তুলে দিলে এখান থেকে আমরা 273 দিয়ে একে ভাগ করে দিচ্ছি, একেও 273 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা এটা তো 1 আসছে, আর এটা ভাগ করলে কত আসছে দেখো 2.66 আসছে, 2.66 আসছে, তাহলে আগেরটা কত ছিল দেখো, এটা হাইড্রোজেন ফিক্সড, এখানেও হাইড্রোজেন ফিক্সড কত 1, তাহলে রেশিও কি হবে, আগেরটাই রেশিও ছিল 1:33, পরেরটাই রেশিও কত এসছে 2.66, তাহলে এটার কত গুণ আসছে 2 গুণ, 1:2, সরল অনুপাতে এসছে, তাহলে এটা হচ্ছে ল অফ মাল্টিপলকে কি ফলো করে, বোঝা গেছে ল অফ মাল্টিপলকে ফলো করছে। পরে কোশ্চেন আসো দেখো কি বলছে, পরের যে কোশ্চেন রয়েছে দেখো, পরের কোশ্চেন কি মিথ অনুপাত রয়েছে বা ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন রয়েছে, এটাও ইম্পর্টেন্ট, কি রয়েছে ল অফ রেসিপ্রোকাল বা মিথুন অনুপাত রয়েছে, মিথুন অনুপাত রয়েছে বা ল অফ রেসিপ্রোকাল, কে দিয়েছিল, বিজ্ঞানী রিক্টার দিয়েছিল 1792 সালে, বিজ্ঞানী রিক্টার দিয়েছিল 1792 সালে, বোঝা যাচ্ছে কি বললাম, 1792 সালে বিজ্ঞানী রিক্টার দিয়েছিল। এবার দেখো, চলে আসো পরে, দেখো এখানে আমরা সহজ করে লিখি না এই ঘটনাটাকে, এখানে পড়ে নাও সূত্রটা কি বলছে, বলছে ভিন্ন ভিন্ন ভরের দুটি মৌল
নির্দিষ্ট ভরের অপর একটি তৃতীয় মৌলের সঙ্গে পৃথকভাবে যুক্ত হয়ে যদি যৌগ গঠন করে, তবে প্রথমোক্ত মৌল মানে প্রথম যে মৌলটা এসেছিল প্রথমোক্ত মৌল দুটি নিজেদের মধ্যে রাসায়নিক সংযোগ ঘটাতে সক্ষম হলে তারা ঠিক সেই দুটি ভরের অনুপাতে বা ওই ভরদ্বয়ের যে কোনো একটির বা উভয়ের সরল গুণিতক বা উপগুণিতকের অনুপাতে যুক্ত হতে পারে। মানে বোঝা গেল না? ঠিক আছে, দেখো বোঝানোর জন্য চলে আসো। দেখো কি বলছে, মিথন অনুপাত রয়েছে বা ল অফ রেসিপ্রোকাল রয়েছে, যেটা হচ্ছে বিজ্ঞানী রিক্টের দিয়েছিল 1792 সালে। আমরা হচ্ছে তিনটে এখানে কেবল এখানে কি করতে হবে, তিনটে মৌল থাকতে হবে। প্রথম কথা এখানে তিনটে মৌল থাকতে হবে। তো দেখো আমরা কার্বনের সঙ্গে কি নিচ্ছি, একবার অক্সিজেনের বিক্রিয়া করাচ্ছি আর একবার কি হাইড্রোজেনের বিক্রিয়া। কার্বন আর অক্সিজেন মিলে কি তৈরি করবে, CO2 তৈরি করবে। আর কার্বন আর হাইড্রোজেন মিলে কি তৈরি করবে, CH4 তৈরি করবে। বোঝা যাচ্ছে কি তৈরি করবে, CH4 তৈরি করবে। যদি এটা তৈরি করে আর একটাকে ফিক্সড করো, যে কোনো একটাকে আমরা এখানে কার্বনকে ফিক্সড করছি, যে কার্বনের মাসকে কি করলাম, ফিক্সড করলাম। কার্বনের মাসকে যদি ফিক্সড করো তাহলে এখানে কার্বন কার্বন ফিক্সড, আর এখানে অক্সিজেন রয়েছে, এখানে হাইড্রোজেন রয়েছে। অক্সিজেন কত 2 আর এখানে হাইড্রোজেন কত 4। তাহলে এদের অনুপাত কত আসছে, 1:2 আসছে। এদের অনুপাত কত আসছে, 1:2 আসছে। এইবার দেখো, এইবার যেখানে বলেছিল যে নিজেদের মধ্যে মানে কোনো একটা মৌলকে যদি ফিক্সড করো, তিনটে মৌল নিয়েছো, তিনটে মৌলের মধ্যে যে কোনো একটা মৌলকে ফিক্সড করো। ফিক্সড করলে বাকি যে দুটো মৌল বেঁচে থাকবে সেই দুটো মৌল নিজেদের মধ্যে বিক্রিয়া করো। সেই দুটো মৌল মানে কোনটা কোনটা রয়েছে এখানে দেখো, হাইড্রোজেন আর অক্সিজেন রয়েছে। এই হাইড্রোজেন আর অক্সিজেনকে যদি বিক্রিয়া করাও তাহলে কি তৈরি করে, জল তৈরি করে। তাহলে এখানে জল তৈরি করলে এখানে হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত কত হবে, তাহলে এখানে হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত কি হবে। তাহলে দেখো হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত কত, দেখে জল এসছে, হাইড্রোজেন কত আসছে 2, অক্সিজেন কত এসছে 1, তাহলে অনুপাত কত 2:1। কিন্তু এখানে যদি হাইড্রোজেন দেখো কত এসছে 2, হাইড্রোজেন কত 4, এখানে অক্সিজেন কত 2, তাহলে একে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে এখানে কত আসছে 4:2। মানে এই যে এই অনুপাতটা এসছে, এই অনুপাতের কি গুণিতক। এই যে 2:4 এসছে, এর মাল্টিপেলই কত এসছে 2:1, একে 2 দিয়ে গুণ করো এটা পাচ্ছি। এইটাকেই বলে ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শনস। বুঝতে হয়তো একটু অসুবিধা হলো, আমি আবার বোঝাচ্ছি। দেখো কি বলছে, এটা একটা নোট কি, কেবলমাত্র তিনটে যৌগ তৈরি হবে আর দুটি যৌগের মধ্যে একটি অণু কমন রাখতে হবে। এইটা হচ্ছে মেন। দুটি যৌগের মধ্যে একটা অণুকে কি থাকতে হবে, কমন থাকতে হবে। বোঝা গেল কি বললাম, দুটি যৌগের মধ্যে একটা অণুকে কি থাকতে হবে, কমন থাকতে হবে। দেখো যেরকম তুমি যদি দেখো কার্বন আর অক্সিজেন নিয়েছি, এবার তুমি অন্যভাবে দেখো, অন্য নিচ্ছ, দেখো অন্য কি কি নিতে পারো। দেখো তুমি যদি না হচ্ছে সালফারের সঙ্গে বিক্রিয়া করো, সালফারের সঙ্গে কি কি বিক্রিয়া করছে, আমি অক্সিজেন বিক্রিয়া করছি আর হাইড্রোজেন বিক্রিয়া করছি। অক্সিজেন আর সালফার বিক্রিয়া করে কি তৈরি করে, SO2 তৈরি করে, সালফার ডাইঅক্সাইড তৈরি করে। আর SH বিক্রিয়া করে কি তৈরি করে, হাইড্রোজেন সালফাইড। এগুলো তো জানতে হবে, H2S তৈরি করে, হাইড্রোজেন সালফাইড তৈরি করে। তাহলে যদি এইটা তৈরি করে তাহলে এখানে কোনটা সেম আছে দেখো, এখানে হাইড্রোজেন সালফাইড, এখানেও সালফাইড সেম। একটা ফিক্সড করতে বলেছে, একটা ফিক্সড করে দিয়েছে, যে এক্স কে ফিক্সড করলাম আমরা। যদি এস কে ফিক্সড করি তাহলে বাকি যে দুটো রয়েছে, অক্সিজেন কত রয়েছে এখানে 2, হাইড্রোজেন কত রয়েছে 2, তাহলে অনুপাত কত এসছে 1:1। এইবার বাকি যে দুটো মৌল রয়েছে কি কি, অক্সিজেন আর হাইড্রোজেন, যাদের ফিক্সড করিনি তারা নিজেদের মধ্যে বিক্রিয়া করবে। বিক্রিয়া করে কি তৈরি করবে, এইচ আর অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করবে, H2O তৈরি করবে। যদি H2 তৈরি করে, H2O তৈরি করতে পারে, অথবা আর একটা জিনিসও তৈরি করতে পারে। সেটা কি তৈরি করতে পারে বলতো, H2O2 তৈরি করতে পারে। H2O2 তৈরি করতে পারে, যেটা আমরা এর আগে দেখিয়েছিলাম। তাহলে H2O2 তৈরি করতে পারে। তাহলে H2O2 তৈরি করলে এখান থেকে যদি অনুপাত নাও, হাইড্রোজেন কত আসছে 2, এখান থেকে হাইড্রোজেন কত আসছে 2, তাহলে 1:1 এর সমান হতে পারে, অথবা এর সরল গুণিতক হতে পারে। যে এখানে দেখো দুটি ভরের অনুপাতে, তারা ঠিক সেই দুটো ভরের অনুপাতে, একই ভরের অনুপাতে, অথবা ওই ভরদ্বয়ের যে কোনো একটি সরল বা উভয়ের সরল একটির সাথে গুণ করতে পারে, অথবা উভয় দুটোর সাথে সরল গুণে বা উপগুণিতকের সঙ্গে মানে ওর সাথে গুণ করে সেই অনুপাতটা আসতে পারে। তাহলে এখানে দেখো এই যেটা পরে এগুলো দেওয়াই আছে, এখানে দেখো তাহলে এইটা সেম এসছে। তাহলে এটা হচ্ছে ল অফ রেসিপ্রোকালের সূত্র কি অ্যাপ্লাই হয়। বোঝা গেছে কি বললাম। এবার আরো কিছু উদাহরণ দেওয়া আছে। দেখো এটা যেমন এটা বলে দিয়েছি, দেখুন হাইড্রোজেন আর কার্বন, হাইড্রোজেনের সঙ্গে কার্বন অক্সিজেন মিলে কি তৈরি করবে, CH4 আর H2 তৈরি করবে। এখান থেকে তুমি অন্য একটাকে ফিক্সড করেছো, কি ফিক্সড করছো দেখো এখানে, এখানে যদি তুমি দেখো এখানে হাইড্রোজেনকে ফিক্সড করা হয়েছে না, হাইড্রোজেন ফিক্স করলে একে 4 দিয়ে ভাগ করবে, তাহলে একে 1/4 হবে।
আর একে কত দিয়ে ভাগ করব, একে আমরা কত দিয়ে, হাইড্রোজেনকে 2 দিয়ে, একে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা কত হবে 1/2। তাহলে 1/2 এসছে, হাইড্রোজেন ফিক্স হয়েছে। দেখো কার্বন তাহলে 1/4 এসছে, অক্সিজেন কত 1/2 এসছে, তাহলে এদের রেশিও কত আসছে 2:4। মানে এটা যদি, এটা হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, দেখো আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে। হাইড্রোজেন যেটা রয়েছে, এই হাইড্রোজেনের সঙ্গে আমি কার কার বিক্রিয়া করাবো, এক তো কার্বনের, এক তো অক্সিজেন। এক কার্বনের বিক্রিয়া করাবো আর এক কি অক্সিজেনের বিক্রিয়া করাবো। কার্বনের বিক্রিয়া করলে কি তৈরি হবে, CH4 তৈরি হবে। অক্সিজেনের বিক্রিয়া করলে কি তৈরি করবে, H2O তৈরি করবে। আমি এর মধ্যে কাকে ফিক্সড করছি, H কে ফিক্সড করছি। H যদি সেম থাকে বা ফিক্সড হয়, তাহলে আমার H এর মান এখানে 1 হতে হবে, এখানেও 1 হতে হবে। তাহলে এখানে 1 হতে গেলে আমি একে 4 দিয়ে ভাগ করছি, তাহলে এখানে কিছু নেই মানে কত 1 আছে, তাহলে একেও 4 দিয়ে ভাগ করবো। তাহলে C এসছে কত আমার, CH2। অক্সিজেন যদি করি, C এসছে কত 1/4, এখানে কত দিয়ে 2 দিয়ে ভাগ, আর এখানে কত 1/2, তাহলে H2 কত হবে 1/2 হবে। তাহলে এখানে কোনাকুনি গুণ করো, 2 একে 2 আর 4 একে 4, রেশিও করলে 1:2। তাহলে দেখো 1:2, আগের যে অনুপাত এসেছিল, আগের যে অনুপাত, এবার ও আমরা তো করিনি এখন। তারপরে ফিক্সড হয়েছে বাকি যে দুটো যোগ রয়েছে কোনটা, এই সি আর ও। তাহলে সি আর ও মিলে কি তৈরি করবে, CO2 তৈরি করবে। CO2 যদি তৈরি করে, সি কটা রয়েছে একটা, অক্সিজেন কটা রয়েছে দুটো, অনুপাত সেম এসছে। এক তো অনুপাত সেম আসতে পারে, আর দুই হচ্ছে এর মাল্টিপেল আসতে পারে, মানে ওর গুণিতকে আসতে পারে। সেটা একটার সাথে গুণিতকে আসতে পারে বা দুটোর সঙ্গেই গুণিতকে আসতে পারে। বোঝা গেছে কি বললাম? তাহলে ল অফ রেসিপ্রোকাল বোঝা গেছে, ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন সূত্রটা বোঝা গেছে। কে দিয়েছিল, বিজ্ঞানী রিক্টার দিয়েছিল। এরপরে চলে আসো কি রয়েছে, দেখো পরে রয়েছে গে লুসাকের গ্যাস আয়তন সূত্র। দেখো গে লুসাকের গ্যাস আয়তন সূত্রটা কি বলছে, গে লুসাকের গ্যাস আয়তন সূত্র যদি তুমি দেখো, উদাহরণ দেওয়াই আছে, বুঝিয়ে দিচ্ছি। গে লুসাকের গ্যাস আয়তন সূত্র, ধরো হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করছে, এটা বেশি ইম্পর্টেন্ট না। হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করছে, বিক্রিয়া করে কি তৈরি করলো, 2H2O জল তৈরি করলো, জল তৈরি করেছে, এটা হয়েছে। আবার তুমি তো এটাকে এইভাবেও লিখতে পারো যে হচ্ছে হাইড্রোজেন একটা নিয়ে তুমি দুটো হাইড্রোজেন নিয়েছো, অথবা অক্সিজেন দুটো নিয়েছো, তাহলে কত হবে, এটা 2H2O তৈরি হবে, এটাও তৈরি হচ্ছে। তাহলে এখানে যে অনুপাতটা, এর এর সামনে কত আছে, বা এখানে কত রয়েছে, এর সামনে 2 আছে, এর সামনে কত রয়েছে 1, তাহলে 2:1 কত 2, 2:1:2। এইটাই হচ্ছে এর গে লুসাকের গ্যাস আয়তন সূত্র। কি বলছে দেখো, ফরাসি বিজ্ঞানী গে লুসাক এই সূত্রটা দেয়, কি বলছে, গ্যাসীয় বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক গ্যাসগুলি সমচাপ ও উষ্ণতায়, মানে চাপ থাকবে সেম আর তাপমাত্রা সেম থাকতে হবে, থাকলে তাদের যে আয়তনের সরল অনুপাতে, এদের সামনে এগুলো আয়তন ছিল, আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থ গ্যাসীয় হলে সমচাপ ও উষ্ণতায় বিক্রিয়াজাত পদার্থের আয়তন ও বিক্রিয়কগুলির আয়তনের সঙ্গে সরল অনুপাতে থাকবে। এর মানে কি বলছে দেখো, এক তো কি বলছে এখানে, কি চাপ সেম থাকতে হবে, চাপ সেম থাকতে হবে, তাপমাত্রা সেম থাকতে হবে। তারপরে কি বলছে, বিক্রিয়াজাত পদার্থ গ্যাসীয় হলে সমচাপ ও উষ্ণতায় বিক্রিয়াজাত পদার্থের আয়তন, মানে বিক্রিয়াজাত পদার্থকে গ্যাসীয় হতে হবে, তাহলে বিক্রিয়াজাত পদার্থ যে যে অনুপাতের বিক্রিয়া করেছিল, আর বিক্রিয়কজাত পদার্থের যে অনুপাত রয়েছে সেটা হচ্ছে সরল অনুপাতে থাকবে। যে বিক্রিয়াজাত পদার্থের আয়তন ও বিক্রিয়কের আয়তনের সঙ্গে সরল অনুপাতে থাকবে। এটা বেশি ইম্পর্টেন্ট না। বোঝা যাচ্ছে কি বললাম, এটি বেশি হচ্ছে, এটা বেশি খুব বেশি ইম্পর্টেন্ট না। তাহলে দেখো এর কিছু হচ্ছে, এই যে উদাহরণ রয়েছে যেটা আমরা দেখিয়েছিলাম এতক্ষণ ধরে, উদাহরণ দেওয়া আছে। আর এই সূত্রে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে। এক নম্বর কি দেখো, অন্যান্য রাসায়নিক সংযোগ সূত্রে ভর সংক্রান্ত এই সূত্রটি সমচাপ ও তাপমাত্রায় প্রযোজ্য হবে, আর পদার্থের আয়তন সংক্রান্ত, এটা হচ্ছে এক তো আয়তন সংক্রান্ত দেবে, আর কি চাপ ও তাপমাত্রার উপর নির্ভর করবে। এটা গ্যাসের চাপ ও তাপমাত্রাকে কি করতে হবে, সেম থাকতে হবে, ধ্রুবক থাকতে হবে। বোঝা গেল কি বললাম? আর এই সূত্রের সাহায্যে কি বলছে, ডাল্টনের পরমাণুবাদের সাহায্যে এই সূত্রকে ব্যাখ্যা করা যায় না। ডাল্টনের যে পরমাণুবাদ দিয়েছে, যেটা আমরা এখনো পড়িনি, সেই সূত্রের সাহায্যে এটা ব্যাখ্যা করা যায় না। এটা এইটা হচ্ছে অত বেশি ইম্পর্টেন্ট না এটা। তো আজকে আমরা এই পর্যন্ত রাখছি, নেক্সট ক্লাসে এরপর থেকে স্টার্ট করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।